সুধী দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। ২৮ ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে আত্মপ্রকাশ হলো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন এই দলকে স্বাগত জানিয়েছে দেশের বিরাজমান রাজনৈতিক দলগুলো। তবে আগামী রাজনীতিতে তরুণদের দল কতটা প্রভাব ফেলবে সে সম্পর্কে এখনই উপসংহারে পৌঁছাতে চান না তারা। তবে আবার নতুন দলের পেছনে যেন সরকারি পৃষ্ঠপোষকতা না থাকে সেই বিষয়টাও ভাবনায় রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বৈষম্য বিরোধী, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে কাজ করবে তরুণ দল, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষ এবং রাজনীতিকদের। দর্শক, তাই আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি নির্বাচনী মাঠে নতুন দল। সে বিষয়টা নিয়ে আলোচনা হবে সমসাময়িক বিষয়গুলো নিয়ে। আলোচনা করবার জন্য আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন রাজেকুজ্জামান রতন, সহসাধারণ সম্পাদক বাসদ। রতন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আছেন আমার ডান দিকে মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা এবং শিক্ষক। মোশাররফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন, এবং সেই আপনারা টিভি স্ক্রলের নিচে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে কল করে আমাদের আলোচকদের কাছ থেকে আপনারা আলোচনার আপনার প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন। আমরা আলোচনায় ঢুকতে চাই, আলোচনায় যেতে চাই। রাজেকুজ্জামান রতন, সহসাধারণ সম্পাদক বাসদ। রতন ভাই, বলছিলাম নির্বাচনের মাঠে যে নতুন দলের আবির্ভাব, বেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে এই নতুন দল এনসিপি, কেমন আশা আকাঙ্ক্ষা দেখছেন? নতুন দলের ঘোষণা হলো, কিন্তু নতুন দলের আয়োজনটা চলছিল বেশ কিছুদিন ধরে। 5ই আগস্ট অভ্যুত্থানের পর থেকে আমরা শুনছিলাম যে একটা নতুন দল আসতে যাচ্ছে, নতুন বক্তব্য নিয়ে আসবে, নতুন চিন্তা নিয়ে আসবে, পুরনো কে অতিক্রম করে নতুনের জয়গান গাইবে, এরকম কথা আমরা সবসময় শুনি। কিন্তু এবার নতুন দলের আগমনের এই বার্তাটা যেমন ছিল, আগমন নিয়ে উৎসাহ যেমন ছিল, সাথে সাথে অনেক ক্ষেত্রে কিন্তু কিছু কিছু কৌতূহল ছিল এরকম যে আসলেই নতুন দল কি নতুন হবে নাকি পুরনো পথেই ঝাঁটবে। যেমন কয়েকটা প্রশ্ন মানুষকে ভাবিয়ে তুলেছে। আন্দোলনটা যখন হয়েছে, আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, এটা আমরা বলছি। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে শুধু পতন নয়, পলায়নে বাধ্য করেছি। সেই সময় আমাদের মাথায় ছিল জাতীয় পতাকা, সেই সময় আমাদের কণ্ঠে ছিল দেশাত্মবোধক গান। কিন্তু আমরা দেখলাম তারপরেই পট পরিবর্তন হয়ে গেল, নতুন নতুন কথা আসতে শুরু করলো। সেটা কি, জাতীয় সঙ্গীত বদলে ফেলা হবে, কখনো কখনো জাতীয় সীমানা নিয়ে প্রশ্ন তোলা হলো, এমনকি সংবিধান কবরস্থ করে ফেলা হবে, এরকম। ফলে নতুন দল তার আত্মপ্রকাশের আগেই কিন্তু নতুন নতুন বিতর্কের একটা জন্ম হয়েছিল। আর গত 28 তারিখে যে নতুন দলের ঘোষণাটা হলো, একটা নতুনের প্রতি মানুষের তো আগ্রহ থাকেই, তারা নতুন কথা নিয়ে আসবেন। কথা তো শুধু কথা নয়, কথার পেছনে তো মানুষের অনেক আকাঙ্ক্ষা জড়িয়ে থাকে। ফলে এই কথার মধ্যে যে বিষয়গুলো আছে, তাতে আমরা অনেক সময় দেখেছি যে তারা পুরনো সব কিছু কি বাতিল করে দিতে পারবেন, নাকি পুরনোর ধারাবাহিকতায় নতুনের জয়গান গাইবেন। যেমন এখন এটা বসন্তকাল, নতুন পাতা তো পুরনো গাছেই আসছে। ফলে পুরনো গাছটাকে উপরে ফেলে নতুন পাতা আসে না, তাহলে নতুন গাছই লাগাতে হয়। আমাদের দেশটা স্বাধীনতার পরে 52 বছর ধরে জনগণের আকাঙ্ক্ষার বিপরীত পথে হেঁটেছে। ফলে জনগণের আকাঙ্ক্ষার পথে যেন রাজনৈতিক দলগুলো হাঁটে, সেই কথাগুলো তো আমরা বলবো। সেই কথা বলতে গিয়ে আমরা নতুন দলের মুখে এমন এমন কিছু কথা শুনছি, যাতে ঠিক প্রশ্ন তৈরি হয় তা না, যাতে ঠিক আস্থাটা ঠিক জেগে ওঠে না। প্রশ্ন করাটা ভালো, কিন্তু এখন মানুষ অনেক সময় প্রশ্ন করতেও ভয় পাচ্ছে মনে হয়। প্রশ্ন করলেই যদি আবার ফ্যাসিস্টের দোষর ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। যেমন আওয়ামী লীগ গত 15 বছর আওয়ামী লীগের যে কোনো সমালোচনাকে তারা স্বাধীনতা বিরোধী ট্যাগ লাগিয়ে দিয়েছিল, ঠিক তেমনি আবার এই ট্যাগ লাগানোর রাজনীতি থেকে আমরা কি মুক্ত হতে পারবো? ফলে এইটুকু যদি মুক্ত হতে পারি যে আমরা আমাদের কথা বলতে পারবো, আমাদের কথা জনগণের সামনে উপস্থাপন করতে পারবো, জনগণ হচ্ছে আলটিমেট জাজ। তারা বিচার করবেন কোন পথটাকে তারা গ্রহণ করবেন, কোন পথটাকে বর্জন করবেন। যদি কোনো পথ বর্জন করেন, রাজনৈতিক দলের ভূমিকা কী? রাজনৈতিক দল জনগণকে সাথে নিয়ে রাস্তায় থাকেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য ক্ষমতায় যান। ফলে রাজনৈতিক দল যদি ক্ষমতায় যান তাহলেও জনগণের পক্ষে কাজ করবেন, আর যদি ক্ষমতায় যেতে না পারেন তাহলেও জনগণের পক্ষে কাজ করবেন। যদি এইরকম হয়, কোনো একটা রাজনৈতিক দল ঘোষণার সঙ্গেই তার আকাঙ্ক্ষা যুক্ত থাকে যে তার ক্ষমতায় চলে যাচ্ছেন, তাহলে বুঝতে হবে ক্ষমতাকে মুখ্য করেছেন নাকি জনগণকে তাদের লক্ষ্য হিসাবে স্থির করেছেন। জনগণের স্বার্থটা যদি তাদের সামনে থাকে, তাহলে ক্ষমতায় থাকুন অথবা না থাকুন,
ক্ষমতা যেতে পারেন অথবা না পারেন, তারা তো জনগণের সাথেই থাকবেন। ফলে আমার কাছে মনে হয় যে সামনের নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের কথাবার্তা হচ্ছে, তাতে মনে হচ্ছে নতুন দল, নতুন আদর্শ তা বাস্তবায়ন করার চাইতেও তারা ক্ষমতাকে কত দ্রুত ক্ষমতায় যেতে পারেন তার চিন্তাটাই তাদের সামনে অনেক বেশি বড় হয়ে দেখা দিয়েছে। এইটা আমাদেরকে মাঝে মাঝে একটু ভাবিয়ে তুলছে। আসবো আপনার কাছে, আরো অনেকগুলো বিষয় রয়েছে এই জাতীয় যে নাগরিক পার্টির তাদের বক্তব্য, যে অনুষ্ঠানে আত্মপ্রকাশ অনুষ্ঠানে তারা অনেকগুলো বক্তব্য দিয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাদের বিএনপির পক্ষ থেকেও ঠিক একইভাবে এই পার্টিটাকে বৈষম্য বিরোধী আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, তারা বিভিন্ন সময় সরকারি পৃষ্ঠপোষকতা পায়, এরকম একটা অভিযোগ বারবার আমরা বিএনপির পক্ষ থেকে শুনি। এবারও ঠিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা শুনেছি ফিরোজপুরে ডিসি তাদের অনুষ্ঠানে আসবার জন্য 5টি বাস ঠিক করে দিয়েছেন বা রিকোজিশন করে দিয়েছেন। এই যে নতুন দল হলো, এই দলটা সরকারি পৃষ্ঠপোষকতা পাবে নাকি পৃষ্ঠপোষকতার বাইরে গিয়ে রাজনীতি করবে, আপনার কি মনে হয়? ধন্যবাদ। চ্যানেল দর্শক শ্রোতা, উপস্থাপক, অপরবিজ্ঞ আলোচক, দেখুন, নাহিদ যখন পদত্যাগ করেছেন, পদত্যাগ করার পরে তিনি রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র লিখলেন প্রধান উপদেষ্টার কাছে, এবং পদত্যাগের পরে যে ডক্টর ইউনূস তাকে যেভাবে জড়িয়ে হাক করলেন এবং তার সফলতা কামনা করলেন নতুন দলের, এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে যে ডক্টর ইউনূস শুরুতেই বললেন যে আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, এখানে শ্রমিকের কথা নাই, কৃষকের কথা নাই, অন্যান্য শ্রেণী পেশার মানুষ যারা জীবন দিল তাদের কোনো কথা নাই, অন্য কোনো রাজনৈতিক দল সংগঠন কোনো কিছুরই কোনো কথা নাই। তাহলে আমি দুটা জিনিসকে একত্রে মিলিয়ে দেখি যে ডক্টর ইউনূসের নিয়োগকর্তা কারা? ছাত্ররা যখন একটি দল করেছে, আমার নিয়োগকর্তা, আমার মালিক যখন একটা দল করেছে, তখন আমি আমার নিয়োগকর্তার পক্ষে, এটি তো স্বাভাবিক কথা। ডক্টর ইউনূস নিরপেক্ষতার যে জায়গাটি, এটি ওই মুহূর্তে হারিয়ে ফেলেছেন, এবং তারপরে যখন তিনি প্রফেশনালি বলতে পারতেন যে না না, আমি তো বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, সারা পৃথিবীতে কাজ করেছি, আমার দেহ মন ওদিকে থাকলেও, নিয়োগকর্তার দিকে থাকলেও আমি দৈহিকভাবে একেবারেই নিরপেক্ষতা বজায় রাখব, হাক করার মধ্য দিয়ে তিনি সেটিও হারিয়ে ফেলছেন। আমি মনে করি ডক্টর ইউনূস এই দলটি 1/11-এর সময়, আমরা তো খাতি দেখে বলি যে কুরেশি মোরেশি এরা হচ্ছে কি বলে কিংস পার্টি ছিল, আসলে ওরা কিংস পার্টি, এটা কিংস পার্টির বি টিম, সি টিম। তো অরিজিনাল কিংস পার্টি ছিলেন ডক্টর ইউনূস, তার পার্টির নাম ছিল বাংলাদেশ নাগরিক শক্তি বিনাশ। যখন তিনি দেখলেন যে একটা সমাবেশে গিয়ে যখন হাত তুলতে বললেন, আমার প্রতি কার কার সমর্থন আছে, 2 না 3 জন ছাড়া আর কেউ যখন হাত তুলে নাই, তখন তিনি পিছু টান দিয়েছেন। তো এখন তার 85-86 বছর বয়সে তার সুপ্ত বাসনা যে থাকতে পারে না, থাকাটা যে অপরাধ, এটা আমি মনে করি না, থাকাটা অত্যন্ত ন্যায্য। তিনি 5ই আগস্টের পর একটা নতুন পরিস্থিতিতে উনি বলতেই পারেন, আমার একটা সুপ্ত বাসনা ছিল, বহুদিনের লালিত বাসনা ছিল, একটি রাজনৈতিক দল করব, আমার একটা উত্তরাধিকার থাকবে, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মৌলানা ভাসানী, এদের মতো আরও শত বৎসর আমার নাম উচ্চারিত হবে পথে ঘাটে, আমার উত্তরাধিকাররা, রাজনৈতিক উত্তরাধিকাররা আমার নামে জয়ধ্বনি দেবে। তো আমি একটা দল করতে চাই। আপনি বিশ্বাস করুন, আমি মন থেকে বলছি, আমার মনে হয় রতন ভাই রাজি হবেন। ডক্টর ইউনূস যদি বলেন যে আমি একটি নতুন রাজনৈতিক দল করতে চাই এবং আমি এই ইকোনমিক প্যাটার্নটা আমি এইভাবে চেঞ্জ করতে চাই, পলিটিক্যাল প্যাটার্নটা আমি এইভাবে চেঞ্জ করতে চাই, এই জিনিসগুলি নতুনভাবে সংযোজন করতে চাই,
অথবা এই নতুনগুলিকে আমি বাঁক ঘুরাতে চাই, আমি মনে করি আমরা সবাই ডক্টর ইউনূসকে সমর্থন দেব, বলবো যে ইয়াস আপনি করুন, অভিনন্দন আপনাকে। আমরা আমাদের দলীয় জায়গা থেকে আপনাকে যথাযথ সম্মান প্রদর্শন করব। কিন্তু উনি তা না করে তার নিয়োগকর্তাদের 2/3 রেখে দিলেন তার সাথে, আর 1/3 মানে 3 জনের একজনকে পাঠালেন দল করতে এবং হাক করে বিদায় দিলেন। তো এটা তো বোঝাই যায় ডক্টর ইউনূসের দল। ডক্টর ইউনূসের দল কীভাবে বোঝা যায়? আপনি মনে করে দেখুন যে ডিসি প্রধান উপদেষ্টার অনুমোদন ছাড়া, আমি 2001 থেকে 2006 পর্যন্ত প্রধানমন্ত্রী কার্যালয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, এই কারণে আমি বলতে পারি যে কাজগুলি কিভাবে পাই। এই নিচের পোস্টগুলির মধ্যে ডিসি কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন ছাড়া কোনো ডিসি নিয়োগ হয় না। সংস্থাপন মন্ত্রণালয় কোনো ডিসি নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখে না। আসুন, সংস্থা প্রধান যেগুলো অধিদপ্তর পরিদপ্তর, এইগুলোর ডিজি কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রী কার্যালয় ছাড়া, মানে ভিতরের কথা আর কি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন ছাড়া বা ইশারা ছাড়া নিয়োগ দেওয়া হয় না। তো এখন আমি আপনি বলতেছি, ডিসির ঘাড়ে কয়টা মাথা আছে যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ইশারা নাই, এই জায়গায় ডিসি বাস রিকুইজিশন করে দিবে? যে ডিসি বাস রিকুইজিশন যখন আপনি করবেন, ওই বাস রিকুইজিশন যখন আপনি অধিগ্রহণ করলেন, বাংলাটা অধিযাচন বা অধিগ্রহণ করলেন, আমি আপনার এই চ্যানেল আমরা অধিগ্রহণ করতে পারি, কিন্তু রাষ্ট্র অধিগ্রহণ করতে পারে। রাষ্ট্র অধিগ্রহণ করার প্রথম শর্তই হচ্ছে এইখানে বিদ্যমান অবস্থায় যারা আছে, কর্মচারী আছে, তাদের বেতন ভাতা চাকরি এটা নিশ্চিত করতে হবে, অথবা তাদের কেউকে বিদায় করতে হবে, তাদের পাওনা নিশ্চিত করতে হবে। তাহলে আপনি অধিগ্রহণ করার রিকুইজিশন করার অর্থই হচ্ছে আপনি এই ড্রাইভারের ওই সময়ের পারিতোষিক, ওই সময়ের খাবার দাবার, এই সবগুলি আপনার। তারা তো অস্বীকার, ওই সময়ের তারা বলছে তারা দেননি। তারা শোনেন, আমরা তো 80-র দশকে ছাত্র রাজনীতি করে আসা মানুষ, এই মিথ্যা কথা বলার শাস্তি আমরা দিয়ে অভ্যস্ত। বাংলাদেশের মানুষ এমনি খুব কি বলে, পররাষ্ট্র দিকে নজর দেয় না। তাদের একটা বক্তব্য ছিল, মোশাররফ ভাই বক্তব্য ছিল যে সব দেশের তো 63 জেলার কোন জেলার 26টা জেলার থেকে এইরকম চিঠি, 26টা জেলার থেকে বাস আসছে, 26টা জেলার থেকে ডিসিরা বাস ব্যবস্থা করে দিয়েছে। একটা চিঠি লিক আউট হয়ে গেছে, মানে স্ক্যান কপি পাঠাইতেছিল, স্ক্যান কপি কোনোভাবে লিক হয়েছে। আর আরো বাকি 26টা জেলার থেকে আসছে, একটা না, 26টা জেলার থেকে। তো আসুন আমি আপনাকে বলি, এই নতুন দল কি করতে চাই? এই নতুন দল সহ 5 তারিখের পরে 16টি রাজনৈতিক দল আসছে। আমি 5 তারিখের পরে আমরা উপলব্ধি করছি যে একটা রাজনীতির একটা নতুন গুণগত পরিবর্তন দরকার, নিউ পলিটিক্স দরকার। মানে আমি একটা মগের মধ্যে পানি আছে, পানিটা ফুটানো দরকার বা মিনারেল ওয়াটার দরকার। এটা আমি পানির গুণগত পরিবর্তন চাচ্ছি। আপনি পানি না দিয়ে একটার পর একটা শুধু কাপ দিচ্ছেন, একটার পর একটা গ্লাস দিচ্ছেন, এই গ্লাসে পানির কোনো গুণগত পরিবর্তন নাই। ইনকিলাব জিন্দাবাদ। আসুন এরা কি বলছে, ইনকিলাব জিন্দাবাদ। বিগত শতকের 20 দশকের দিকে যখন মারাত্মকভাবে বন্দে মাতরম আর নারায়ে তকবীর আল্লাহু আকবার এইটার বিরুদ্ধে তখন কমিউনিস্ট পার্টি, ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি, ভারতীয় কমিউনিস্ট পার্টি একটা নতুন স্লোগান আবিষ্কার করলেন। তারা হলেন ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাবটা হচ্ছে আরবি শব্দ আর জিন্দাবাদটা হচ্ছে উর্দু শব্দ। তো বাংলাদেশের 54 বছরের বয়স হচ্ছে, তুমি একটা স্লোগান আবিষ্কার করতে পারে না যেখানে বাংলা অথবা ইংরেজি, বাংলা অথবা উর্দু অথবা দুটাই বাংলা, এমন কোন শব্দ
ব্যবহার করতে পারে না? আমি আপনাকে বলি, লড়াইয়ের অংশ হিসেবে দিয়েছি। আমি বিগত 47 ইয়ার্স ধরে বক্তৃতা করি, 47 ইয়ার্স ধরে, 47 ইয়ার্স আমি বক্তৃতা শেষ করি সবসময় জনতার বিজয় অনিবার্য। তো আমি এইটা ব্যবহার করি। তো এখন আমি আপনি কি বাংলাদেশ জিন্দাবাদ বলেন না? বাংলাদেশ জিন্দাবাদ বলি। বাংলাদেশ তো আর উর্দু শব্দ না, আরবি শব্দ না। জিন্দাবাদ তো উর্দু শব্দ। জিন্দাবাদ উর্দু শব্দ। আমি বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ জিন্দাবাদ, এটা খুব ইয়া না, কি বলে, জিন্দাবাদটা এমন ভাবে বাংলার এমন ভাবে বিএনপির পক্ষ থেকে এটা অভিযোগ তুলতে পারে না, তারাও তো বাংলাদেশ জিন্দাবাদ এমন ভাবে জিন্দাবাদটা এমন ভাবে ইন করেছে এখানে যে এটা প্রায় বাংলা শব্দই। তো আমি আপনাকে বলছি যে আপনি 100 বছর আগের একটা স্লোগানকে এখন নিয়ে আসছেন, মানে বিপ্লব কি হোক, বিপ্লব চিরজীবী হোক, অথবা বিপ্লব অভিবাদন। তো এইটা আপনি 100 বছর, তাইলে এটা নাথিং নিউনেস, যে ইনকিলাব জিন্দাবাদ ইজ নাথিং নিউনেস। আমরা তাহলে একটু পরে আসি, বিষয়গুলো নিয়ে আমরা আরো আসবো। মোশাররফ ভাই আমাদের সঙ্গে থাকবেন। না, আরটা দেখেন আপনি সেকেন্ড রিপাবলিক, এইটা আমি বিষয়গুলো আমি হয়ে আসছি আমাদের রতন ভাই যে কথা বলছিলাম, যে আসলে ওই দিন আত্মপ্রকাশের দিন আসলে অনেকগুলো তারা কথা বলেছেন, সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচন, মোশাররফ ভাই বলে ইনকিলাব জিন্দাবাদ বলে তারা কথা বলে। কিন্তু তাদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা দেখেছি কোরআন তেলাওয়াত, বাইবেল পাঠ, ত্রিপটক পাঠ, এগুলো সবও আমরা দেখেছি টেলিভিশন স্ক্রিনে। এখন একটা বিষয় যেহেতু জানতে চাই, তাদের সেকেন্ড রিপাবলিক, আসলে সেকেন্ড রিপাবলিকটার বিষয়ে এনসিপি কি বোঝাতে চেয়েছে, যদি আপনি একটু খোলাসা করে বলতেন যে আসলে সেকেন্ড রিপাবলিক তারা কি বোঝাতে চাচ্ছেন। আমাদের ফার্স্ট রিপাবলিক যদি আমরা 71 ধরি, এটিকে সেকেন্ড রিপাবলিক কিনা, যে নতুন স্বাধীনতা তারা বলছে? ধন্যবাদ। তার আগে একটু এই বিষয়টা একটু বলে নিই যে ইনকিলাব জিন্দাবাদ এই কথাটা কিন্তু, এই স্লোগানটা ভগৎ সিং দিয়েছিলেন, এই স্লোগানটা বামপন্থীরা দিয়েছে। কেন দিয়েছে? ইনকিলাব মানে হচ্ছে বিপ্লব, জিন্দাবাদ মানে দীর্ঘজীবী হোক। আমরা বাংলায় বলি যে বিপ্লব দীর্ঘজীবী হোক। হ্যাঁ, তার মানে বিপ্লব একটা চলমান প্রক্রিয়া। কখনো কখনো বিপ্লবের বহিঃপ্রকাশ ঘটে রাষ্ট্র ক্ষমতা দখলের মধ্য দিয়ে, কখনো কখনো বিপ্লবের বহিঃপ্রকাশ ঘটে মানুষের মনন জগতে, চিন্তার জগতে পরিবর্তনের মধ্য দিয়ে। ফলে এটা একটা চলমান প্রক্রিয়া। তো এই ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেওয়ার মধ্য দিয়ে তারা হয়তো তাদের একটা বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করেছেন যে তারা একটা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। ভালো কথা, আমরা এটা নিয়ে খুব বেশি হয়তো আমাদের আপত্তি নেই। কিন্তু আমাদের যে বিষয়টা, যে সেকেন্ড রিপাবলিকের যে প্রশ্নটা তুললেন, সেকেন্ড রিপাবলিকের একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। আপনারা জানেন যে 1789 সালে ফরাসি বিপ্লব হয়। ফরাসি বিপ্লব রাজতন্ত্রকে উচ্ছেদ করে ফরাসি বিপ্লব হয়েছিল। স্লোগান ছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা। হ্যাঁ, কারণ রাজতন্ত্রে তো সাম্য ছিল না, মৈত্রী তো থাকার প্রশ্নই থাকে না, রাজার সঙ্গে প্রজার মৈত্রীর প্রশ্নই ওঠে না, আর স্বাধীনতা তো সব তরবারির কাছে জিম্মি হয়েছিল। ফলে প্রজারা, সাধারণ জনতা, তারা মুক্তির আকুতি নিয়ে বাস্তিল দুর্গ আক্রমণ করেছিল, ষোড়শকে উচ্ছেদ করে দিয়ে তারা সাম্য, মৈত্রী, স্বাধীনতার স্লোগান দিয়ে 3 রঙা পতাকা নিয়ে বিপ্লবটা করেছিল। এরপরে 10 বছর ধরে চলে কি প্রক্রিয়া দেশটা চলবে। রাজতন্ত্রের তো একটা সিস্টেম ছিল। এরপরে যখন গণতন্ত্র এলো, গণতন্ত্র কিভাবে অপারেটেড হবে, তার প্রক্রিয়া পদ্ধতি কী হবে, এ নিয়ে নানা বিতর্কের মধ্যে এমন জটিলতা তৈরি হলো যে বিপ্লবের যারা প্রধান নেতা প্রত্যেকে কিন্তু নিহত হলেন। 10 বছর ধরে একটা চলতে গেলে বলে রেইন অফ টেরর, একটা অন্তত এনার্কির মতন পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। এই সময় 1792 সালে তারা তখন বলেন তারা ফার্স্ট রিপাবলিক তারা প্রতিষ্ঠা করলেন। ফার্স্ট রিপাবলিক প্রতিষ্ঠা করার পরে কিন্তু যেহেতু নিজেদের মধ্যে সমন্বয় এবং সংহতি স্থাপন করতে পারেননি, এই সময় আবার রাজতন্ত্র ফিরে এলো 1804 সালে। ফিরে এসে আবার নেপোলিয়ান এলেন এবং রাজতন্ত্র আবার চলল 1848 সাল পর্যন্ত। 1848 সালে গোটা ইউরোপ জুড়ে একটা তুমুল আন্দোলনের জোয়ার। সেই সময় একদিকে যেমন ইংল্যান্ডে আন্দোলন হচ্ছে, ইংল্যান্ডে তো সেই 1215 সালে যে সেই চার্টিস্ট মুভমেন্ট কিংবা ম্যাগনা কার্টা ছিল মুভমেন্ট, আমরা জানি যে কীভাবে ম্যাগনা কার্টা পরবর্তীতে চার্টিস্ট মুভমেন্টের মধ্য দিয়ে রাজতন্ত্রের বিপরীতে গণতন্ত্রের স্লোগানটা কী হবে, গণতন্ত্রের প্রক্রিয়া পদ্ধতিটা কী হবে, এই বিতর্কগুলো চলছিল। কিন্তু ফরাসি বিপ্লব পথ দেখিয়েছে সবাইকে। সে 1804 থেকে 1848 এই সময়টার মধ্যে নানাভাবে আবার রাজতন্ত্র বিরোধী লড়াইটা যে চলতে থাকে, তখন 1848 সালে গিয়ে তারা বলেন তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করলেন। তার মানে কি, রাজতন্ত্র থেকে গণতন্ত্র এসেছিল, গণতন্ত্র থেকে আবার রাজতন্ত্র এসেছিল,
রাজতন্ত্র থেকে আবার তারা গণতন্ত্রে দিয়ে এসেছে, সেখান থেকে সেকেন্ড রিপাবলিকের কথা এসেছিল। পরবর্তীতে ফ্রান্সে ট্র্যাডিশনালি তারা আরও কয়েকবার রিপাবলিক ঘোষণা করেছেন, পঞ্চম রিপাবলিক চলছে। আচ্ছা, রিপাবলিক ঘোষণার মধ্য দিয়ে ফ্রান্সের জনগণের গণতান্ত্রিক অধিকার কতটুকু বৃদ্ধি পেয়েছে? এই ফ্রান্স নিজের দেশের সাম্যমৈত্রী স্বাধীনতার কথা বলেছে, এই ফ্রান্স আলজেরিয়ার স্বাধীনতা হরণ করেনি, এই ফ্রান্স আফ্রিকার দেশগুলোর স্বাধীনতা হরণ করেনি, এই ফ্রান্স পৃথিবীর দেশে দেশে যুদ্ধবাজ সরকারকে সমর্থন দেয়নি, দিয়েছে তো। ফলে রিপাবলিক ঘোষণা করার মধ্য দিয়ে পাবলিকের ইন্টারেস্ট যে সবসময় সার্ভ করা যায় না, সেটা তো আমরা দেখেছি। তার মানে কিন্তু মানুষের আকুতিটা গড়ে ওঠে কখনো কখনো স্লোগানে। আমাদের দেশের আমরা দেখেছি বড় বড় দুটো ঘটনা ঘটেছে। বড় ঘটনা কি? ব্রিটিশ বিরোধী আন্দোলনের 190 বছরের সংগ্রামের ফলে আমরা 1947 সালে ভারত বিভক্ত হলো, ভারত এবং পাকিস্তান দুটো অংশে বিভক্ত হলো। পাকিস্তান অংশের মানুষ তারা দেখলেন যে পাকিস্তান হলো, কিন্তু এই ভূখণ্ডের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হলো না, যে কারণে তো পরবর্তীতে দেখা গেল যে ভাষা আন্দোলন বলি, তারপরে স্বাধিকারের আন্দোলন বলি, কিংবা মৌলানা ভাসানীর পাকিস্তানকে সালাম জানানোর কথা বলি, 69-এর গণ অভ্যুত্থান বলি, 70-এর নির্বাচন বলি, এবং 71-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতার দ্বার প্রান্তে এলাম। স্বাধীনতার সময় আমাদের কিন্তু স্লোগান এসেছিল তিনটা, একটা হলো সাম্য, একটা হলো মানবিক মর্যাদা, আর একটা হলো সামাজিক সুবিচার। হ্যাঁ, এখন আমাদের প্রশ্ন উঠতে পারে, স্বাধীনতার পর 52 বছরে আমরা কি আমাদের এই আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পেরেছি? যদি পূরণ করতে না পেরে থাকি, তার জন্য সংগ্রাম করব, তাহলে সেকেন্ড রিপাবলিকান মানে তারা কি বলতে চান? আমার কাছে মনে হয় এই জিনিসটা তারা আরও পরিষ্কার করে বলা উচিত। তারা বলছে 90-এর আন্দোলনও 3 জোটের একটা রূপরেখা ছিল, সেটাও বাস্তবায়ন হয়নি, সে কথাও তারা। 90-এর আন্দোলন একটা অভ্যুত্থান ছিল, এবারও একটা অভ্যুত্থান। তো অভ্যুত্থানের মধ্যে দিয়ে আবার রিপাবলিক গঠনের প্রশ্ন আসবে কেন? রিপাবলিকের প্রশ্নটা আসতেও যদি দেশটা স্বাধীন হলো, কিংবা হয় সামন্ততন্ত্র ভেঙে পুঁজিবাদ এলো, অথবা পুঁজিবাদ অতিক্রম করে সমাজতন্ত্র এলো, একটা আমূল পরিবর্তনের মধ্য দিয়ে তখন তারা সিস্টেমটাকে চেঞ্জ করে ফেললো। ফলে নতুন ধরনের সংবিধান লাগবে, নতুন ধরনের আইন কাঠামো বিধি বিধান লাগবে। এখন তো তারা আগের পদ্ধতিতেই চলছেন। তাহলে এটা হয় কি অনেকটা নামের মতন, যেটার অর্থটা ঠিক পরিষ্কার থাকে না। যেমন ধরুন, নাম অনেক সময় ভালো নামও কিন্তু খারাপ অর্থে ব্যবহৃত হয়। যেমন বাংলাদেশের কাউকে এখন কেউ আর তার সন্তানের নাম মির্জাফর রাখে না। মির্জাফর নামটা তো ভালোই ছিল, কিন্তু ব্রিটিশের পক্ষে যাওয়ার কারণে, বাংলাদেশের জনগণের বিরোধিতা করার কারণে মির্জাফরকে কি আর কেউ ভালো বলে জানে? ঠিক তেমনি রাজাকার মানে তো স্বেচ্ছাসেবক, কিন্তু 71 সালে রাজাকারদের ভূমিকার কারণে কেউ এখন রাজাকার বললে সে বিরক্ত হয়, ক্ষুব্ধ হয়, অপমান বোধ করে। তাহলে ওটার অর্থ তো স্বেচ্ছাসেবক। তেমনি কি কাজে ব্যবহৃত হচ্ছে এর উপর দিয়ে নির্ধারিত হয় যে নামের যথার্থতা আছে কিনা। ফলে রিপাবলিক হলো নাকি আমাদের আগের দেশটা থাকলো। একটা তো আমরা দেখলাম যে বাংলাদেশের নামটাও নাকি পাল্টে ফেলতে হবে, কি যে আমরা গণপ্রজাতন্ত্রী, এটা পাল্টে এখন অন্য জনগণতন্ত্রী বাংলাদেশ। তো এই যে এক্সপেরিমেন্টাল কিছু কথা ছুড়ে দেওয়া, তার মানে ওই কৃষকের সমস্যা কি, শ্রমিকের সমস্যা কি, ছাত্রের সমস্যা কি, সব আড়াল হয়ে যাবে এখন কথার মারপ্যাচের মধ্যে। আমরা মনে করি এটাও একটা পরিকল্পিত পদক্ষেপ হতে পারে। ধন্যবাদ রতন ভাই। দর্শক, আপনারা আমাদের সাথেই আছেন, ছোট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ চ্যানেল এক সংলাপ অনুষ্ঠানে। আলোচনা চলছিল আসলে নির্বাচনী মাঠে নতুন দল, সেই নতুন দলের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল। আমার ডানে আছেন মোশাররফ আহমেদ ঠাকুর। মোশাররফ ভাই, আবারও সেই রিপাবলিকের কথা, সে পাশাপাশি তার একটা গণপরিষদ নির্বাচনের কথাও বলেছে। প্রথমে সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তারা সংবিধানও পরিবর্তন করতে চায় এনসিপি, তাদের এই ঘোষণাটা ছিল। আপনি যদি একটু মতামত দিতে, আপনার মন্তব্যটা কি শুনতে চাই? ধরুন, আমি আপনাকে বলছি যে আমাদের সংবিধানটা প্রথম ইংরেজিতে লেখা হয়, এবং ইংরেজিতে লেখা হওয়ার পরে ডক্টর আনিসুজ্জামান সহ বেশ কয়েকজন একটি কমিটি এটাকে বাংলা করেন। তো পিপলস রিপাবলিকের বাংলা ডক্টর আনিসুজ্জামান এবং তার সহকর্মীদের মতে প্রজাতন্ত্র। আর আমাদের ইতিহাসের অধ্যাপক প্রফেসর আনোয়ার হোসেন, উনি বলেন যে রিপাবলিকের বাংলা প্রতিশব্দ হতে পারে গণরাষ্ট্র। কথাটা
তাহলে রিপাবলিক মানে কি? রিপাবলিক মানে হচ্ছে আমাদের একটা এই যে গণতান্ত্রিক বা জনগণের যে রাষ্ট্রটা, এটা হচ্ছে রিপাবলিক। আপনি কি রতন ভাই একমত? মোটামুটি জনগণের যে রাষ্ট্র, এটা হচ্ছে রিপাবলিক। তো আপনি সেকেন্ড রিপাবলিক কি করতে চান? সেকেন্ড রিপাবলিকের অর্থটা কি দাঁড়ায়? সেকেন্ড রিপাবলিক মানে আপনি কি আমার যে বেসামরিক আমলাতন্ত্র, এটা কি পুরোপুরি ভেঙ্গে চুরে নিউ ফরম্যাট দিবেন? নিউ ফরম্যাট দিবেন? যেন আমাদের প্রচলিত রাজনৈতিক দলগুলি আছে, সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, ওনারা বলছেন মুখ্য সংগঠক, মুখ্য সংগঠক। আমাদের প্রেসিডেন্ট কি সংগঠক না? সেক্রেটারি কি সংগঠক না? যুগ্ম সম্পাদক কি সংগঠক না? সংগঠন বিষয়ে যিনি সম্পাদন করে, কাজটা সম্পাদন করেন, আমরা সাংগঠনিক সম্পাদক। আচ্ছা ঠিক আছে বাবা, আপনারা নতুন একটা শব্দ যোগ করছেন, মুখ্য সাংগঠনিক সমন্বয়ক। ফাইন, তো বাংলাদেশকে দুই ভাগ করে করলেন। তো এখন আমি আপনি বলছি সেকেন্ড রিপাবলিকই আসুন। সেকেন্ড রিপাবলিক, আমার সামরিক বাহিনী যেটা আছে, আমার সেনাবাহিনী, বিমান বাহিনী, এটার কি সমস্ত র্যাঙ্ক ট্যাঙ্ক যা আছে সব কিছু কি পরিবর্তন হবে? এটা কি গণবাহিনী হবে? সামরিক বাহিনীর বদলে কি একটা রেড ফোর্স হবে? লাল বাহিনী হবে? চায়নার মতো, অথবা রাশিয়ার মতো, অথবা অন্য কোনো দেশের মতো যে একটা নতুন বাহিনীর ফরম্যাট করবেন? 4 তারকা জেনারেল থাকবে না? অথবা লেফটেন্যান্ট জেনারেল নামটি আমরা বদলে ফেলবো, ক্যাবিনেট সেক্রেটারির নামটি বদলে ফেলবো, অন্য একটা নাম দিব? এটা তো রিপাবলিক, সেকেন্ড রিপাবলিকের কথা তো এটাই। আপনি জিজ্ঞেস করে আসুন, উত্তরপাড়ায় জিজ্ঞেস করে আসুন, ক্যান্টনমেন্টে জিজ্ঞেস করে আসুন, ওরা সেকেন্ড রিপাবলিকের জন্য এদের যে র্যাঙ্ক অ্যান্ড আদার্স সব কিছুকে চেঞ্জ করতে রাজি আছে কিনা জিজ্ঞেস করে আসুন। আপনারা না সিনিয়রদের লাগবে না, বড়দের লাগবে না, আমরাই রাষ্ট্র চালাতে পারবো, হাসনাত বলছে বেয়াদবের মতো। তো কি বলে এই 28 বছর, 26 বছর, 20 বছর, 22 বছরের ছেলেদেরকে সচিব বানায় দেন, রাষ্ট্র চলে কিনা? পররাষ্ট্র মন্ত্রণালয়ে 22 বছরের ছেলে বসায় দেন, সারা পৃথিবীর সাথে যে কূটনৈতিক যে লেনদেন আছে, কূটনৈতিক যে বোঝাপড়া আছে, কূটনৈতিক যে সমঝোতা আছে, সমঝোতা এই চুক্তি আছে, এগুলো পারেন কিনা দেখেন। মোহাম্মদ নাহিদ এই সেন্টেন্স ইংরেজিতে 2টা বলতে 5 মিনিট লাগে, ওটা দিয়ে বানিয়ে ফেলবেন কি বলে, এটা হবে প্রধানমন্ত্রী। তো আমি বুঝলাম প্রধানমন্ত্রী বানিয়ে ফেলবেন, অসুবিধা নেই। তো সব সিনিয়রদেরকে লাগবে না, আপনারা রাষ্ট্র চালাবেন, তো চালান না দেখি। সব ফেসিবাদ ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি নতুন বন্দোবস্তটা কি? সেখান থেকে তো সামরিক বাহিনীর কথা আসে নাই। সমাজতন্ত্র, ইসলামিজম, ইসলামিক রিপাবলিক, সোশ্যালিস্ট রিপাবলিক, এটা তো বলে না, বলে মধ্যপন্থা। মধ্যপন্থা তো জাতীয় পার্টি মধ্যপন্থা রাজনীতি বলে, বিএনপি মধ্যপন্থা রাজনীতি বলে। এটা কি ছোটদের জাতীয় পার্টি হবে না ছোটদের বিএনপি হবে? ছোটদের বিএনপি, ছোটদের জাতীয় পার্টিতে কেউ যাবে না। তো আরেকটা আসুন, কি আরেকটা গণপরিষদ নির্বাচন। একটা নির্বাচন করতে কত টাকা লাগে হিসাব আছে? তো গণপরিষদ নির্বাচন করবেন কি 3 মাসের জন্য, ওই 120 দিনের জন্য গণপরিষদ নির্বাচন করে তারা নতুন কি করবে জানি, নতুন সংবিধান করবে। তো আমার পার্লামেন্ট, নতুন সংবিধান, পার্লামেন্ট কনস্টিটিউশনের, আমি এই পর্যন্ত কনস্টিটিউশনের কোন জায়গাটা দিয়ে, কনস্টিটিউশনের কোন জায়গা দিয়া হইতে হয়েছে, এই কি বলে ফেসিবাদ হয়েছে। আর নতুন কনস্টিটিউশনের মধ্যে কোন জায়গা দিয়ে ফেসিবাদ হওয়া যাবে না। আপনার শেখ হাসিনা 57কে 57 অনুচ্ছেদকে বদলিয়ে উনি বলছেন যে প্রধানমন্ত্রীর কোনো মৃত্যু ছাড়া কোনো অবসর নাই। তো শেখ হাসিনা পাল্টাইছেন, আপনি এখন দিয়ে গেছেন, কি বলে সংবিধান দিয়ে যাবেন। আমি কালকে যদি মনে করি আমি ফেসিবাদ হব, আমি ওই অনুচ্ছেদ চেঞ্জ করে
আর্টিকেল চেঞ্জ করে দিব আমি, অসুবিধা তো নাই। আপনার এই পঞ্চদশ সংশোধনীতে আপনি 58 ক খ গ গ এগুলাকে চেঞ্জ করে আপনি তত্ত্বাবধায়ক সরকার ফেলে দিচ্ছেন, আপনি নতুন সংবিধান দিবেন, আমি সেইটা করব। তো পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার পরে বাংলাদেশের সংবিধান ফ্যাসিবাদের অবস্থায় নাই। তো এই জন্য এখানে সংবিধান নতুন করে লেখার প্রয়োজনীয়তা আদৌ নাই। অন্যান্য দল মনে করে কিনা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মনে করে কিনা, কমিউনিস্ট পার্টি মনে করে কিনা, অন্যান্য রাজনৈতিক দল মনে করে কিনা, এটা হলো বিষয়, আলোচনা করুন। আর এইসব নতুন রিপাবলিক জিজ্ঞেস করুন, পিপল বুঝে কিনা, আপনার গণপরিষদ নির্বাচন বাংলাদেশের মানুষ বুঝে কিনা, ইনকিলাব জিন্দাবাদ এইটা বাংলাদেশের মানুষ বুঝে কিনা। ধন্যবাদ রতন ভাই। ইনকিলাব জিন্দাবাদ কথাটা যেহেতু বলছেন উনি, বিএনপি তো বাংলাদেশ জিন্দাবাদ বলে, এর মধ্যে ইনকিলাব আরো একটা লাগিয়ে দিয়েছে, একটু বেশি লাগিয়েছে। তো এর মধ্যে আপনি কোনো পার্থক্য দেখেন কিনা, বা যদি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে ইনকিলাব কেন আসছে এখানে? প্রশ্নটা শুধু ভাষার শব্দগত বিষয় নয়, অন্তর্নিহিত তাৎপর্যটা কি। যেমন ধরেন আমি শার্ট পরেছি, শার্ট তো বাংলা শব্দ না। আমার চোখে চশমা তো ফার্সি শব্দ, শার্ট ইংরেজি শব্দ। আপনি কলম দিয়ে লিখছেন, কলম তো আরবি শব্দ। অথবা আপনি যদি কাগজের উপর লিখছেন, এগুলো কোনোটাই কিন্তু বাংলা শব্দ নয়। আপনি চেয়ারে বসে আছেন, টেবিলের উপর হাতে রেখেছেন, এটাও বাংলা শব্দ নয়। বাংলা ভাষাটা এরকম অনেক ভাষার শব্দ ভাণ্ডার থেকে শব্দ নিয়ে বাংলা ভাষা সমৃদ্ধ হয়েছে, গতিশীল হয়েছে। এবং বিশ্বের সেই ভাষাগুলো গতিশীল যারা অন্য ভাষার শব্দ নেয়। যেমন জার্মান ভাষা খুব বেশি এগোতে পারে না, ইংরেজি ভাষা অনেক দ্রুত গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, কারণ সারা পৃথিবীর নানা শব্দ ভাণ্ডার থেকে শব্দ নিয়েছে। ফলে সেটা একটা ভাষার একটা শব্দ, আমরা ভালো লাগলে সেটা গ্রহণ করতেও পারি। কিন্তু প্রশ্নটা হচ্ছে এর মধ্য দিয়ে আমি কোন মেসেজটা দিতে চাই। মানে ভাষা তো চিন্তার বাহন, ভাষা দিয়ে আমি কোন চিন্তাটাকে নিয়ে যেতে চাই, প্রশ্নটা করি আমরা সেই জায়গায়। এখন বাংলাদেশের সামনে লক্ষ্যটা কি, বর্তমানের সংকটটা কি? বর্তমানের সংকটটা আমরা বলছি বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। বৈষম্যের কারণ কি? বৈষম্যের কারণ তো শোষণ এবং লুটপাট। তো শোষণ এবং লুটপাট এই দুটো যদি অব্যাহত থাকে, বৈষম্য বাড়তেই থাকবে। আর শোষণ এবং লুটপাটকে যতই আপনি আড়াল করবেন, বৈষম্যকে দূর করাটা তত কষ্টকর হয়ে পড়বে। ফলে আমাদের লড়াইটা যদি হয় শোষণমূলক ব্যবস্থা পাল্টানোর, তাহলে তার জন্য কি কি করা দরকার সেগুলো একটু আমরা করি। আর সবচেয়ে বড় বিষয়, নতুন দল যখন আসে তখন তাকে নতুন কিছু কথার চমক নিয়ে আসতে হয়। এইটার ফাঁদে হয়তো তারা পড়েছেন যে এমন কিছু কথা, এমন কিছু বাক্য, এমন কিছু শব্দ তাদের আনতে হবে যাতে মানুষের দৃষ্টিটা আকর্ষিত হয়। হয়তো তাদের এটা একটা লক্ষ্য থাকতে পারে। অথবা আগামী দিনের সংগ্রামের মধ্যে দিয়ে প্রমাণিত হবে, 10টা বছর 15টা বছর লাগাতার সংগ্রামের মধ্য দিয়ে যদি তারা এইটুকু প্রুভ করতে পারেন জনগণের কাছে যে ওই অভ্যুত্থানে আমরা নেতৃত্ব দিয়েছি, মানে এই নয় যে আমাদের সব কাজ শেষ হয়েছে। অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করার দায়িত্ব এসেছে। এবং শেষ মুহূর্তের কাজ অনেকের কাছে হয়তো গুরুত্বপূর্ণ বিবেচিত হয়, কিন্তু আগের মুহূর্তগুলোর কাজ না থাকলে শেষ মুহূর্ত কিন্তু কার্যকরী হয় না। ফলে আমরা যারা অভ্যুত্থানের সামনের কাতারে ছাত্ররা ছিলেন, এখান থেকে তাদের মধ্যে কখনো কখনো একটা অহমিকা তৈরি হয়ে যেতে পারে। কখনো কখনো মনে হতে পারে যে আমরাই তো সব করেছি। এই যখন আমরাই সব করেছি এবং আমরা ছাড়া আর কাউকে মানি না, এটা খুব সূক্ষ্মভাবে কিন্তু ওই পতিত ফ্যাসিবাদের চিন্তাটাকেই ধারণ করা। ফলে পুরনো চিন্তাকে ধারণ করে নতুন দল কিন্তু এগোতে পারবে না। পুরনো পথে চলে নতুন দল এগোতে পারবে না। পুরনো শোষণমূলক ব্যবস্থাটাকে অব্যাহত রেখে নতুন দল মানুষের মুক্তি দিতে পারবে না। এই কথাগুলো আমাদের নবীন বন্ধুদের কাছে আমরা বলতে চাই। আপনারা নতুন কিছু করতে চান, আপনাদের প্রতি অভিনন্দন থাকলো। ইনকিলাব জিন্দাবাদ বা বাংলাদেশ জিন্দাবাদ বড় মুখ্য বিষয় নেই, জনগণ মুখ্য নাকি ক্ষমতা মুখ্য, এই বিষয়টা। যেমন ধরুন অনেকে এই ক্ষেত্রে অনেকে একটু বাংলা ভাষাটা ব্যবহার করা হলো কিনা এটা নিয়ে প্রশ্ন। যেমন আমরা বলি যে অমুক খেলায় জয়লাভ করেছে, আমরা তো তখন বলি না জিন্দাবাদ লাভ করেছে, তখন তো জয়লাভই বলি। তো ফলে এইরকম কোন শব্দটা ব্যবহার করলে আমার অর্থটা মানুষের কাছে আরও বেশি প্রাঞ্জল হয়, সেই ক্ষেত্রে কখনো কখনো আমরা আমাদের শব্দের মধ্যে অনেক ইংরেজি শব্দ কিন্তু আমরা ব্যবহার করি, অনেক ফার্সি শব্দ ব্যবহার করি, অনেক আরবি শব্দ ব্যবহার করি, অনেক হিন্দি শব্দ ব্যবহার করি। ফলে শব্দ আমরা ব্যবহার করতে পারি, কিন্তু উদ্দেশ্য হচ্ছে শব্দ না। উদ্দেশ্য হলো শব্দের মধ্য দিয়ে কী অর্থটা মানুষের কাছে নিয়ে যেতে চাই। ইনকিলাব জিন্দাবাদ যদি হয়, বিপ্লব দীর্ঘজীবী হোক, তার মানে তাদের কাছে মানুষ এটা প্রত্যাশা করবে
যে আপনারা একটা বিপ্লবী চলমান প্রক্রিয়ার মধ্যে আছেন, যেখানে অন্যায়, যেখানে অবিচার, সেখানে তার বিরুদ্ধে লড়ছেন, তখন মানুষ প্রশ্ন করবে এই অন্যায়মূলক সমাজের সুবিধা নিয়ে, এই রাষ্ট্রের সুবিধা নিয়ে আপনারা কি এই অন্যায়টাকে দূর করতে পারবেন? এর আগে আমি এটুকু বলে শেষ করি, এর আগে যারাই নতুন দল গড়ে তুলেছেন তারা কিন্তু প্রতিষ্ঠানকেও চ্যালেঞ্জ করেছেন, তারা প্রথাকেও চ্যালেঞ্জ করেছেন। তো স্বাধীনতার পরেও আমাদের এখানে যে নতুন দল যারা গড়ে উঠেছিল তারা কিন্তু এস্টাবলিশমেন্টের বিরুদ্ধেই লড়াই করেছেন। পাকিস্তান হওয়ার পরেও যে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছিল সে কিন্তু প্রতিষ্ঠানকেই চ্যালেঞ্জ করেছিল। এইবার কিন্তু আমরা দেখলাম যে প্রশাসন এবং প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়েই নতুন ধরনের দল গড়ে ওঠার চেষ্টা হচ্ছে। ফলে এখানে কিন্তু ওই প্রতিষ্ঠানের অথবা এস্টাবলিশমেন্টের সহযোগিতা নিয়ে নতুন কথাটা মানুষকে কতটুকু আকর্ষণ করবে জানি না, তবে মানুষকে খুব বেশি আগ্রহী নাও করতে পারে। ধন্যবাদ মোশাররফ আহমেদ ঠাকুর ভাই। যে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা চেষ্টা করা হচ্ছে, চেষ্টা চলছে, সরকার সেটা আগায় নেওয়ার চেষ্টা করছে। আপনারা কতটুকু আশা দেখছেন? আমি আপনাকে বলি যে লেভেল প্লেইং ফিল্ড যদি 6 দিনে 28 বার হেলিকপ্টার চড়ে লেভেল প্লেইং ফিল্ড হয়, 6 দিনে 28 বার হেলিকপ্টার চড়ার পরে যদি মনে হয় যে সরকার এই বিল টিল দেওয়ার পর, আমি গত 50 বছরে আমি খুব ভালো করে খবর নিয়ে দেখেছি কোনো মন্ত্রী 6 দিনে 28 বার হেলিকপ্টার চড়েন নাই। এইটা তো উনি ডক্টর ইউনূস করে রাখছেন। তো ডক্টর ইউনূস যতক্ষণ আসেন ক্ষমতায় এতক্ষণ কোনো লেভেল প্লেইং ফিল্ড হবে না। এটা তো উনার দল, ডক্টর ইউনূসের দল। আমি রমজানের পর রমজান পর্যন্ত সবাই স্লো যাচ্ছে। আমার মনে হয় রমজানের পরে সবার আগে ডক্টর ইউনূসকে বলতে হবে আপনি আপনার 2 জন ছাত্রসহ আপনি রিজাইন করেন। অন্তত আপনি যদি থাকতে চান তাইলে আপনার এই ছাত্র 2 জনকে এই উপদেষ্টা পরিষদ থেকে বের করে নতুন দলে পাঠান, পারলে আপনিও যান। এবং এই শফিকুল আলমের যে বক্তৃতা, এই পুরাটাই তো লেভেল প্লেইং ফিল্ডের বিপক্ষে। ওকে শফিকুল আলমের কাছে চাইছে কেউ যে গভর্নমেন্ট তো আমি তো বলি 26টা ইয়ার থেকে কি বলে ডিসি দিছে, বাস সংগ্রহ করে দিছে। তো শফিকুল আলম জবাব দিয়েছেন প্রেস কনফারেন্স করে। এই জবাবটা বাংলাদেশের মানুষ কেউ কয় পার্সেন্ট লোক গ্রহণ করছে জিজ্ঞেস করেন, কয় পার্সেন্ট লোক জিজ্ঞেস করেন যে ডিসি কোনো বিল টিল দেন নাই, ডিসি চিঠি দিয়েছেন তো ডিসি তো মৌখিকভাবে জোগাড় করে দেন নাই। তো এই জন্য আমি আপনাকে বলছি যে কোনো লেভেল প্লেইং ফিল্ড, আমি আপনাকে বলছি যেই লাভ সেই কদু। হাসিনাকে তাড়াইছিলাম আমরা যে কারণে যে আমরা একটা অবস্থার সাম্য চাই, একটা ব্যবস্থার সাম্য চাই। ব্যবস্থাটা হাসিনার মোটামুটি চেঞ্জ হয়েছে, অবস্থার সাম্য দিন দিন ক্রমেই এটা অসাম্যের দিকে যাচ্ছে। আমি আপনাকে বলি যে আমার কি বলে সেনাবাহিনীর প্রধানকে কেন বলতে হবে যে ইয়ার সম্ভাব্য তারিখ? আপনি বলেন না কেন? আপনি বলেন আমার প্রধান উপদেষ্টা বলেন 25-এর শেষ অথবা 26-এর শুরু, আর উপদেষ্টার প্রেস সচিব বলেন এটা 26-এর জুন হতে পারে। 26-এর শুরু কি জুন না, আবার মার্চে চলে এসছেন, 3 মাস হতে পারে এরকম একটা কথা বলেছেন। যদি রতন ভাই আমরা যদি এইভাবে বলি আসলে লেভেল প্লেইং ফিল্ড, আপনার নির্বাচনের দিকে তো হাঁটছে মানুষ, রাজনৈতিক দলগুলোরও একটি একটা জায়গায় স্থিতিশীল হয়েছে যে আসলে নির্বাচন হচ্ছে ডিসেম্বরকে সামনে রেখে। লেভেল প্লেইং ফিল্ড যেটা তৈরি করার কথা বারবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়, আপনি কি দেখছেন সামনের দিকে? লেভেল প্লেইং ফিল্ড কথাটা শুরুই হয়েছিল এই জায়গা থেকে যে নির্বাচনটা হতে হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে, নির্বাচনটা হতে হবে অবাধ এবং নির্বাচনটা হতে হবে সুষ্ঠু। সেটা গেলে একদিকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা লাগবে, আর নির্বাচনকালীন সরকারের একটা নিরপেক্ষ ভূমিকা লাগবে। এখন যে সরকার আছে সেই সরকার থেকে কয়েকদিন আগে একজন বেরিয়ে আসা, তিনি একটা দলের যখন প্রধান হয়েছেন এবং তারই সহযোদ্ধারা আবার যখন এই সরকারে আছেন, তখন কিন্তু সঙ্গত কারণে মানুষের মধ্যে মনে হবে যে সরকারের একটা অংশ রাজনৈতিক দলে আছে আর একটা অংশ সরকারে আছে। ফলে এটা এই পাবলিক পারসেপশনটাকে যদি দূর করা না যায় তাহলে লেভেল প্লেইং ফিল্ডের কথায় মানুষ কিন্তু খুব বেশি আশ্বস্ত হবে না।
2 নম্বর হচ্ছে যদি প্রশাসন পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণ করা না যায় অথবা তাদেরকে নিরপেক্ষ রাখা না যায়, শুধু নির্বাচন কমিশন একা যে নির্বাচন সুষ্ঠু করতে পারে না, সেটা কিন্তু এর আগের নির্বাচন কমিশন যাওয়ার আগেও তিনি বলে গেলেন। তিনি শেখ হাসিনার অধীনে নির্বাচনটাকে করে তিনি বলেছিলেন ভালো হয়েছে, কিন্তু বিদায়ের সময় তিনি আবার বলে গেলেন যে সরকারের সহযোগিতা ছাড়া এই নির্বাচনটা সুষ্ঠু করা যায়নি। এবং গতকাল আমাদের প্রধান নির্বাচন কমিশনে বলেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আখেরে খুব ভালো হয় না। তিনি কেন এটা বললেন, এটা নিশ্চয়ই আমরা ইঙ্গিতটা বুঝতে পেরেছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার যে পদ্ধতিটা আমাদের এখানে চালু আছে, কৌশলে জনমতকে যেখানে জনমতের প্রতিফলন হওয়ার কথা, জনমতকে সেখানে প্রতিফলিত জনমতকেও ফলাফলটাকে উল্টে দেওয়ার একটা পদ্ধতি থাকে, যেটাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে বলা যায়। তো এগুলো যখন থাকে তখন মানুষের মধ্যে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচনের যে আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাটা যে বাস্তবায়িত হবে না এরকম আশঙ্কাটা তৈরি হয়ে যায়। ফলে আমরা মনে করি লেভেল প্লেয়িং ফিল্ড হতে গেলে ক্ষমতায় থেকে দল পরিচালনা করা, ক্ষমতায় থেকে দলকে সহায়তা দেওয়া এবং ক্ষমতায় থেকে নির্বাচনকালীন সময়ে পুলিশ এবং প্রশাসনকে নিয়ন্ত্রণ করা, এই 3টা কাজ করলে লেভেল প্লেয়িং ফিল্ড হবে না। সেক্ষেত্রে অতীত ইতিহাসও তো আছে, আমরা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করার বিষয় তো আমরা দেখেছি ইতিহাস। সেই কারণেই তো প্রশ্নটা এসেছিল 90-এর নির্বাচনের সময়, 90-এর আন্দোলনের পরে। এই কারণে তো এই কথাটা এসেছিল যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনটা চাই। অনেক পুরনো ব্যর্থতা, সেগুলোকে অতিক্রম করবার জন্যই তো এই দাবিটা উঠেছিল। আমরা কি তাহলে এই পুরনো জায়গায় ফিরে যাব? অতীতে খারাপ হয়েছিল বলেই কি ভবিষ্যতে ওই খারাপ পথটাই অনুসরণ করব? তাহলে আর নতুন কেন, তাহলে আর অভ্যুত্থান কেন আমাদের? ধন্যবাদ। মোশাররফ হোসেন ঠাকুর ভাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করতে চাই, যেহেতু বেশ করে বাজার সিন্ডিকেটের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন বেশ মনিটরিং চলছে, রমজানে বাজারে পণ্য মূল্য তেমন বৃদ্ধি করার কোনো সুযোগ থাকবে না। বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আমার স্ত্রী সকালবেলা 3 বাজার ঘুরে 2 লিটার সোয়াবিন তেল জোগাড় করতে পেরেছেন। 3 বাজার ঘুরে। আজকের বসুন্ধরার, হ্যাঁ আজকে বসুন্ধরার 3 দিকে 3টা বাজার আছে, 3 বাজার ঘুরে উনি 2 লিটার সোয়াবিন তেল জোগাড় করতে পেরেছেন। তো এখন তো এটা তো কথা ছিল না, এটা কথা ছিল না যে আমি গতকালকে শুনলাম যে এই 6 মাসে কি আপনি কি আরো বেশি উন্নত চান? বিষয়টা এরকম, গত 6 মাসে যে পরিমাণ আমাদের সয়াবিন তেল দরকার ছিল তার থেকে বেশি আমদানি হচ্ছে, এবং জানা যায় যে সয়াবিন তেল বাংলাদেশে না ঢুকে এটা পাচার হয়ে গেছে ইন্ডিয়া। সে তথ্য আপনার কাছে আছে? আমাদের বছরে লাগে 23 লক্ষ মেট্রিক টন, কিন্তু গত 1 বছরে 59 লক্ষ মেট্রিক টন সয়াবিন তেল আসছে, এবং সেইটা এই গত 6 মাসে সবচেয়ে বেশি চোরাচালানি হয়েছে ইন্ডিয়াতে, যে সয়াবিন তেলের চোরাচালানিটা হয়েছে। তো আমার বৈদেশিক মুদ্রা দিয়ে আমি সয়াবিন তেল আনবো, বিদেশি চোরাচালানি হয়ে যাবে, আপনি ঠেকাতে পারবেন না, আপনি বসে আছেন কেন? গেল একটা। অন্যান্য পণ্যমূল্য আপনি বলেন যে কোন পণ্যটাতে হাত দেওয়া যায়। লেবুর হালি কত? এটা কি ইউক্রেন থেকে আসতেছে লেবু? তো যাই হোক, আমি আপনাকে বলছি, আমরা অনেক কথা এই সরকারকে আমরা বিব্রত করার জন্য, আমরা আওয়ামী লীগকে যেভাবে বলতাম সারাক্ষণ, তাকে তার দোষ ত্রুটিগুলিকে আমরা তুলে ধরার জন্য আমরা অনেকগুলি কামড় খেয়ে আমরা একেবারেই দাঁত চেপে আমরা সহ্য করছি, যে মনে করছি গণ অভ্যুত্থানের পরে এই সরকারটি একটি সরকার, যে সরকারটি আমাদের একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের কাজ করে যাবে, যে সরকারটি আমাদের জনগণের যে মালিকানা রাষ্ট্রের উপর, এই মালিকানাটা প্রতিষ্ঠিত করে দিয়ে যাবে। কিন্তু সে এগুলো করছে না, সে অপ্রয়োজনীয় বিতর্কগুলিকে টেনে আনছে, সে আনছে অপ্রয়োজনীয় বিতর্ক। সংস্কার আপনি বলেন 6 মাসে, এই যে 31শে ডিসেম্বর সংস্কার প্রস্তাবের পরে বলা হয়েছিল যে এইগুলোকে তারা বসে এগুলো সব ঠিকঠাক করে ফেলবেন। 31শে ডিসেম্বরের পরেও তো আজকে 2 মাস পার হয়েছে, কোনো উদ্যোগ দেখেছেন?
কোনো উদ্যোগ প্রতিবেদন দেখেছেন? পাওয়ার পর একটা বৈঠক বসেছে, একটা বৈঠক বসছেন, কাউকে 2 মিনিট, কাউকে 1 মিনিট। সেক্ষেত্রে ওনারা তো সারা পৃথিবীতে দিয়ে দিয়েছেন বা ইয়াতে দিয়ে দিয়েছেন, ওয়েবসাইটে দিয়ে দিয়েছেন, আপনাদের পরামর্শ থাকলে আমরা এটা পাঠিয়ে দেব, আমরা এটা পাঠিয়ে দেব ডাকযুগে, তারা দেখে নেবেন, তারা বলে দিবেন, তারা বলে দিবেন। এভাবে ঐক্যমত হয়, এভাবে ঐক্যমত হয়। আইয়ুব খানের আমলে ঐক্যমতের এই ব্যবস্থা ছিল না। আইয়ুব খান ওর যে লাস্টে যে গোল টেবিল বৈঠকটা করেছে, দিনের পর দিন করেছে, আপনার মনে আছে নিশ্চয়ই। 69-এর এই মার্চে যে 25 ফেব্রুয়ারি শুরু হয়, 25 ফেব্রুয়ারি শুরু হয়ে 10ই মার্চ এবং পর্যন্ত এই আইয়ুব খানের ইয়াহিয়া খানের মার্শাল আসা পর্যন্ত ওইটা বিরাজ চলমান ছিল। তো জাতীয় ঐক্যের সংলাপটা 2 মিনিটে এইটা গ্রামীণ ব্যাংকের এটা বোর্ড মিটিং না, আপনি পাঠিয়ে দেন ডিসিশন, আমরা বোর্ড মিটিংয়ে ডিসিশন নিয়ে নিব। ধন্যবাদ রতন ভাই। কালকে আমরা দেখলাম একটা সেনা কর্মকর্তার বাসায় তল্লাশি হলো, সেখানে প্রায় 2,45,00,000 টাকা পাওয়া গেছে। যিনি ডিজিএফ এর মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসায়। আমরা একসময় শুনতাম রাজনীতিকদের বাসায় প্রচুর টাকা পাওয়া যেত, টাকার ট্রাঙ্ক পাওয়া যেত। এখন একজন ডিজিএফআই এর একজন মহাপরিচালকের বাসায় পাওয়া গেল। বিষয়টা কি? বিষয়টা মানে যে ঘটনাগুলো আমাদের মুখে ছিল সেটা এখন আমরা চোখে দেখছি। আমরা মুখে মুখে বলেছিলাম না যে গত 15টা বছর কীভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এই সরকার একটা ফ্যাসিবাদী শাসন চালিয়েছিল। একটা সরকার যখন দুর্বৃত্ত হয়, সরকার যখন দুর্নীতিবাজ হয়, যাদেরকে কেন্দ্র করে সে দুর্বৃত্তপনা চালায় এবং যাদেরকে সাথে রেখে সে দুর্নীতি করে, তারা সবাই দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য পুলিশের সাবেক আইজিরও সম্পত্তির আমরা বহর দেখেছি, পুলিশের সাবেক অনেক ডিআইজির অনেক সম্পদ দেখেছি। এইবার আমরা ডিজিএফকেও দেখলাম। আমরা তো আয়নাঘরের কথা শুনেছি। আয়নাঘরটা কারা পরিচালনা করেছিলেন? নির্যাতনটা কাদেরকে দিয়ে করা হয়েছে? ফলে তারা নির্যাতন করেছে। কিংবা আমাদের যে র্যাব এলিট ফোর্স গঠন করা হয়েছিল, র্যাবের সম্পর্কেও নানা কথা উঠেছিল। তো তারা শুধু নিপীড়ন চালিয়েছে তা না, তারা দুর্নীতিতে অভ্যস্ত হয়েছিল। ক্রস ফায়ার একটা সময় একটা শুধু ভীতি নয়, একটা সময় একটা বাণিজ্যে পরিণত হয়েছিল, যে ক্রস ফায়ার দিয়ে দেওয়া হবে, টাকা দাও, কিংবা রিমান্ডে নেওয়া হবে, টাকা দাও, অথবা জামিন দেওয়া হবে, টাকা নাও। এমনকি আমাদের প্রশাসন, পুলিশ তো বটেই, আমাদের বিচার বিভাগকেও আমরা দুর্নীতিগ্রস্ত হয়ে যেতে দেখেছি না। ফলে এই দুর্নীতিগ্রস্ত প্রশাসন, বিচার বিভাগ যেখানেই আপনি হাত দেবেন সেখান থেকে এরকম টাকা পাওয়া যাবে। এবং এটা আশ্চর্যের ব্যাপার যে 7 মাস পরেও এই পরিমাণ পাওয়া গেল। এখন মানুষ ভাবছে যে যখন ঘটনাটা ঘটেছিল তখন তাহলে কি পরিমাণ ছিল, কারণ নগদ টাকাটা নিশ্চয়ই তিনি সরাতে পারেননি। তিনি ডিজিএফআইয়ের যেহেতু প্রধান ছিলেন, তার তো অনেক বিষয় জানা আছে, অনেক কৌশল জানা আছে, অনেক পথ চেনা আছে, এবং অনেক ধরনের অপরাধীদেরকে হ্যান্ডেল করতে গিয়ে অপরাধের নানা ধরনের প্রবণতাও তার জানা আছে। ফলে এখান থেকে এটা মানুষের কাছে আবার এটা মনে হয়েছে যে হ্যাঁ, এই পরিমাণটা বোধহয় কমই, আরও বেশি পরিমাণে থাকার কথা ছিল। তো আমরা এগুলোর দৃষ্টান্ত আর দেখতে চাই না। আমরা ভবিষ্যতের বাংলাদেশটাকে দেখতে চাই পুলিশ, প্রশাসন এবং সেনাবাহিনী, এই তিনটার কোনোটাই যেন কোনো একটা দলীয় আনুগত্যের প্রতীক হয়ে না দাঁড়ায়। দলীয় আনুগত্য রক্ষা করতে গিয়ে তারা জনগণের প্রতি দায়িত্বটা যেন অবহেলা না করে। আর বিচার বিভাগ, যার কাছে মানুষের আস্থার শেষ জায়গাটা, বিচার বিভাগও যেন কখনো দুর্নীতিগ্রস্ত না হয় আর কখনো নতজানু হয়ে না থাকে। ফলে এগুলো থাকলে তখন হয় কি, ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স থাকলেই মানুষ মনে করবে তার কোথাও না কোথাও যাওয়ার জায়গা আছে। মানুষ যে কোথাও যাওয়ার জায়গা পায় না বলে রাস্তায় নামে, সেই মানুষগুলো যেন ভবিষ্যতে মনে করে তার যন্ত্রণার কথা, তার সমস্যার কথা, এগুলো বলার মতন পরিবেশ আছে, এগুলো শোনার মতো প্রতিষ্ঠান আছে। বলতে গেলেও তাকে নিপীড়িত হতে হবে না, আর শোনার মতন কোনো প্রতিষ্ঠান নাই, এটাও যেন কেউ না ভাবে। ধন্যবাদ রতন ভাই। দর্শক, আমরা আলোচনা করছিলাম আজকের যে বিষয়, সে বিষয়টা হচ্ছে নির্বাচনী মাঠে নতুন রাজনৈতিক দল, আশা আকাঙ্ক্ষা কেমন জনগণের রাজনৈতিক দলের, সে বিষয়গুলো আলোচনা হয়েছে। আমাদের সাথে ছিলেন রাজিকুজ্জামান রতন, সাধারণ সম্পাদক বাসদ, ছিলেন মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা এবং শিক্ষক। দুজনকেই চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। সেই সাথে দর্শক, আপনারাও আমাদের অনুষ্ঠান দেখবার জন্য এতক্ষণ ধরে ধৈর্য ধরে আপনাদেরকেও প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠান।